সকাল সকাল তাকে তেল বোলাতে বসেছো কেন? না না, তেল বোলাচ্ছি না গিন্নি, তেল বোলাচ্ছি না, আসলে মাথার খোরাক জোগাচ্ছি। মাথার খোরাক জোগাচ্ছ মানে? এই দেখো, এতদিন আমার সঙ্গে ঘর করেও কিছু শিখলে না দেখছি। ওই যে কথায় আছে না, পেটের খোরাক বেল আর মাথার খোরাক তেল। ওই মাঝে মধ্যে বেল না খেলে যেমন পেট পরিষ্কার হয় না, তেমনি ব্রহ্মতালুতে সময় মতো তেল না ঘষলে মাথাও যে পরিষ্কার হয় না গিন্নি। মাথায় তেল ঘষা বন্ধ করে এখন বাজার যাও দেখি। আরে, আশ্চর্য কথা বলছো তো তুমি। আমি এখন এই এক মাথা ব্যাজ ব্যাজে তেল নিয়ে বাজারে যাব? আরে তোমার মাথায় তো আমার মতো চুল নেই যে ব্যাজ ব্যাজ করবে। গামছা নিয়ে টাক মুছে নিলেই তো পরিষ্কার। এই যাও যাও, আর দেরি না করে চট করে বাজার ঘুরে এসো। আজ কিন্তু অনেক কিছু আনতে হবে। হ্যাঁ, থলি ভর্তি আনাজপাতি, তারপর বড় দেখে একটা গোটা রুই মাছ। ধুত্তরি, শুধু বাজার আর বাজার। ওর বলে হাজারো কাজ। সে তো জানি জানি জানি, আর হাজার কাজের মধ্যে বাজারটাও একটা কাজ। এই না থলে, যাও উঠে পড়ো। যাই, বাজারটাই ঘুরে আসি। গোপাল দাদা, তোমাকেই ডাকতে আসছিলাম। ডাকতে আসছিলাম মানে? মানে হলো, কাবুল থেকে মহারাজের এক বন্ধু অনেক খেজুর পাঠিয়েছে। মহারাজের তাই ইচ্ছে হয়েছে খেজুর খেতে খেতে তোমার সাথে এক হাত দাবা খেলবেন। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। কিন্তু আমি তো এখন বাজারে যাচ্ছি। তাহলে চট করে বাজারটা করেই চলে এসো, কেমন? কিন্তু আমার খাওয়া দাওয়া? আর দুপুরের ভোজ আজ রাজবাড়িতেই হবে, তুমি কিন্তু দেরি করো না। বারে বা, ভারী মজা তো। যাই, চট করে দুটি শাক পাতা কিনে বাড়িতে ফেলে দিয়ে আসি। কি মজা, একদিনের বাজার খরচা প্রায় বেঁচে গেল। কোথায় গেলে গো গিন্নি? এই নাও তোমার বাজার। কি কি, এ তো শুধু কুমড়ো আর লাউ শাক। মাছ কোথায়? মাছ? আরে, মাছ আনার সময় পেলাম কোথায়? সময় পেলে না মানে? না না, মহারাজ জরুরি খবর পাঠিয়েছেন, এক্ষুনি এক্ষুনি রাজবাড়িতে যেতে হবে। মহারাজ ডেকে পাঠিয়েছে না? আর দুপুরে বাড়ি এসে খাবে তো? না 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 না, ওই প্রহরী এসে বলে গেল দুপুরের খাওয়া দাওয়া আজ রাজবাড়িতেই হবে। তাহলে আর কি, বাড়িতে বসে আমি নিরামিষ লাউ শাক চচ্চড়ি চিবিয়ে মরি, আর তুমি রাজবাড়ি থেকে রাজভোগ সাঁটাও। সে তুমি আর কি করবে, তুমি তো আর গোপাল ভাঁড় নও। এই বিড় করে কি বলছো? হ্যাঁ, ও কিছু নয়, আমি চললাম গিন্নি। আরে, তোমরা আবার হাঁ করে দাঁড়িয়ে রইলে কেন? বসো বসো, আরাম করে গালিচার ওপর বসো আর মনের সুখে খেজুর খাও। কিরকম খেতে? কি বলবো মহারাজ, খেজুর তো নয়, যেন অমৃত। এ তো আর যে সে খেজুর নয়, একেবারে খোদ কাবুলে। আজ এই খেজুর খাইয়ে গোপালকে যা অপদস্থ করব না, ভাবলেই কেমন মজা পাচ্ছে। ডেকেছেন মহারাজ? হ্যাঁ, তাড়াতাড়ি এসে বসে পড়ো বসে পড়ো, খেজুর খাও আর দাবা খেলো। কি গোপাল, কেমন খেলে কাবলি খেজুর? বাহ, বাহ, বড়ই সুস্বাদু। মনে হচ্ছে যেন যত পাই তত খাই। এসো এসো, আজ আমায় দাবায় হারিয়ে দেখাও দেখি তুমি কত বড় দাবাড়ু। কি গো দিদা, এত বেলা অবধি বসে আছো যে? বড় রান্না চাপাওনি? আর রান্না দেখ না দেখ, তোর দাদুকে আজ ভালো করে বাজার করে আনতে বললাম। তা বাজার থেকে এই লাউ শাক আর কুমড়ো এনে দিয়েই ছুটলো রাজবাড়ি। কেন? সে কি আর আমায় সব কথা বলে গেছে নাকি? কত আশা করেছিলাম আজ প্রাণ ভরে একটু পাকা রুই খাবো। তার জন্য তোমাকে আর দুঃখ করতে হবে না দিদা। আমাদের পুকুরে আজ জাল পড়েছিল, পাকা রুই মাছের কালিয়া তোমার জন্য মা পাঠিয়ে দিয়েছে। এই নাও। ও মা, তাই নাকি তাই নাকি? দে দে দে। ও বাবা, কতগুলো মাছের টুকরো দিয়েছে রে। তোর দাদু তো রাজবাড়ি থেকে খেয়েই আসছে।
তাই মাকে গিয়ে বলিস সব কটা টুকরো আজ আমি একাই খাবো। এবার তো তোমার মন্ত্রীকে খাবো গোপাল। এই দিলাম চাল। বাপরে বাপ, কি চাল! এতদিন শুধু গোপালের বলচালই শুনেছি, আজ দেখলাম ওর দাবার চাল। তুমি আর এর মধ্যে হে হে করো না তো। দাবা খেলা তুমি কি বোঝো? মহারাজ আর একটা দান হয়ে যাক, আমি বলছি এবার আপনি ঠিক জিতবেন। কি গোপাল, আরেক দান খেলতে রাজি আছো তো? হ্যাঁ জি, আমি সব সময় রাজি। কি তাহলে গোপাল, আবার নতুন করে দাবার ঘুটি সাজিয়ে ফেলো। আরে এটা কি করেছো গোপাল? কি করলাম মহারাজ? খেলার ফাঁকে অধিকাংশ খেজুর একাই খেয়ে নিয়েছো। না না, বাজে কথা বাজে কথা। খেজুর তো আমরা সকলেই খেয়েছি। তা খেয়েছি বটে, কিন্তু তোমার বীজ ফেলার বাটির দিকে একবার তাকিয়ে দেখো। ওরে বাবা, এ তো অনেকগুলো বীজ। মন্ত্রী আর সেনাপতি দুজন মিলে তো একটা বাটিতেই বীজ ফেলেছে। দেখো গোপাল দেখো, তোমার একলার বাটিতেই তো ওদের দ্বিগুণেরও বেশি বীজ। ছি ছি গোপাল, তুমি পেটুক সেটা জানতাম, কিন্তু এতটা লোভী সেটা তো জানা ছিল না। ঠিক আছে ঠিক আছে, আমি মেনে নিচ্ছি যে আমি লোভী, কিন্তু মহারাজ আমি যদি লোভী হই, আপনি তো তাহলে অতি লোভী। মানে নিজের ওই বীজ ফেলার বাটিটার দিকে তাকিয়ে দেখুন, আমি তো তাও খেজুর খেয়ে বীজগুলো রেখে দিয়েছি, কিন্তু আপনি এতটাই লোভী যে বীজগুলো অবধি খেয়ে ফেলেছেন। কই দেখি দেখি, উমা তাই তো। এ মা, বড় কাঁচা কাজ করে ফেলেছি দেখছি। গোটা বীজ অন্তত বাটিতে রাখা উচিত ছিল। কি মহারাজ, আপনি তাহলে আমার থেকে বড় লোভিত? হ্যাঁ বিয়ে মামা, মানে বাবা ওসব ইয়ে মানে বলে পাশ কাটিয়ে গেলে তো চলবে না। নিজের মুখে স্বীকার করুন, আপনি আমার থেকেও বড় লোভী, মানে অতি লোভী। মুখ সামলে কথা বলো গোপাল, কাকে কি বলছো? হ্যাঁ, না 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 না, ওকে বলতে দাও বলতে দাও। সত্যি তো খেজুরগুলো এত ভালো লেগেছিল যে ওগুলো আমি বীজ শুদ্ধই খেয়ে ফেলেছি। হ্যাঁ গোপাল, আমি সত্যি সত্যি লোভী। দাঁড়াও না, সকলের সামনে আমায় লোভী বললে তো, দেখো আমিও তোমার কি হাল করে ছাড়ি। যাও যাও যাও, তোমরা যে যার বাড়ি চলে যাও। আজ আর খেলবো না। কেন মহারাজ? এই তো বললেন আরেক দান খেলবেন। না গো, আজ আর ভালো লাগছে না। কিন্তু মহারাজ, আমাদের দুপুরের ভোজ? যে যার বাড়িতে গিয়েই খেয়ে নিও। মহারাজের মেজাজটা খিঁচে দিলে তো গোপাল। ছি! গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? কি হলো কি? বাহ 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 বাহ, কুমড়ো শাকের ঘ্যাঁট খেয়ে কেমন হেউ হেউ করে ঢেকুর তুলছে দেখো। না ইয়ে মানে বলছিলাম কি, ওই দুপুরে ভাত টাত খেয়েছো তো? তা তুমি কি ভেবেছিলে? হ্যাঁ, তোমার রাজবাড়িতে ভোজ খেতে যাওয়ার শোকে আমি উপোস করে থাকবো? বাবা, মাছের কালিয়া দিয়ে পেট পুড়ে ভাত খেয়েছি। আহা, কি মিষ্টি রুই মাছ! রুই মাছ? তা ইয়ে মানে ওই রুই মাছ কোথায় পেলে গো? আমি তো আজ মাছ আনিনি। তা তুমি কি ভেবেছিলে? তুমি মাছ এনে না দিলে আমি মাছ খেতে পাবো না? একটা কথা সব সময় মনে রাখবে, যার কেউ নেই তার ভগবান আছে, ভগবান। আর তোমার এই ভগবানটি কে? কে আবার? মুটির মা। পুটির মা? বাহ 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 বাহ, কি ভালো খবর। তাহলে তো আমার জন্যও পাঠিয়েছে। দাও 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 দাও, কিন্তু এই শিগগির চাটনি ভাত আর আমার ভাগের মাছের কালিয়াটা বেড়ে দাও দেখি। সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি আমার। হাঁড়িতে চারটি ভাত থাকলেও থাকতে পারে, কিন্তু মাছ নেই। হ্যাঁ, হ্যাঁ, মাছ নেই? কেন? কে খেলো? সব কটা টুকরো আমি একাই খেয়ে নিয়েছি। তাহলে আমি কি খাবো? রাজবাড়িতে যে ভোজ জোটেনি। আহারে, ভোজ জোটেনি? তাহলে তাহলে আর কি করবে? লাউ শাক চচ্চড়ি দিয়ে ঠান্ডা কড়কড়ে ভাত চেবাও। আরে আমার কপাল,
কার মুখ দেখে যে উঠেছিলাম আজ না না না, গোপালের এই বেয়াদপি আর সহ্য করা যায় না। আর সকলের সামনে বলে দিল আমি নাকি অতি লোভী। তা গোপালের আর এতে দোষ কি বলুন? কি বলছো, কি দোষ নেই? আপনি বা কেন ওর পেছনে লাগতে গেছিলেন? জানেন না ওর বুদ্ধি আর কথার ধার? ঠিক আছে ঠিক আছে, বের করবো ওর সব জারি জুরি। বুদ্ধি খাটিয়ে এমন পেঁচে ফেলবো না যে বাছা দোনার কেঁদে কুল পাবে না। সে আপনি বুদ্ধির জোরে যতই জাল পাতুন না কেন, দেখবেন গোপাল ঠিক ওই জাল কেটে বেরিয়ে যাবে। ঠিক আছে, দেখাই যাক। দেখা যাক। বাহ, সকলেই আজ যথা সময়ে রাজসভায় হাজির হয়ে গেছে দেখছি। বাহ বাহ বাহ, গোপালও হাজির। ও, খুব খুশি হয়েছি আমি। তাই খুশি হয়ে আমি একটি গাই গরু উপহার দেব। কাকে দেবেন মহারাজ? প্রথমে ঠিক করেছিলাম গোপালকেই দেব, কিন্তু তাতে তোমার আবার গুঁসা হতে পারে। তাই গরুটা দুজনের মধ্যে ভাগ করে দেব। গরু ভাগ? গরু ভাগ। প্রথম 15 দিন গরুর সামনের দিকের মালিক হবে গোপাল, আর মন্ত্রী হবে পেছনের দিকের মালিক। আর হ্যাঁ, তোমাদের দুজনকেই কিন্তু রাজবাড়ির গোয়াল ঘরে থাকতে হবে। ওরে বাবা, গোয়াল ঘর? ওখানে তো খুব ঠান্ডা। তার জন্য ব্যবস্থা আছে। একটা কম্বল দেব তোমাদের। দিনের বেলা গোপাল ব্যবহার করবে, আর রাতের বেলা তুমি। যাক বাবা, বাঁচলাম। তবে কেউ যদি গোয়াল ঘর ছেড়ে পালিয়ে যাও, তাহলে কিন্তু তার কঠিন শাস্তি হবে। আর যে টিকে থাকতে পারবে সে পাবে 100 মোহর পুরস্কার। কি মন্ত্রী, রাজি তো? রাজি রাজি, খুব রাজি। এসব ছেড়ে কেউ আবার পালায় নাকি? গোপাল পালালেও পালাতে পারে। ময়দান ছেড়ে এই গোপাল শর্মা কখনো পালায় না মন্ত্রী মশাই। খুব ভালো খুব ভালো, তাহলে তো আর কোন কথাই নেই। একবার গিয়েই দেখো না, রাতের বেলা যেমন ঠান্ডা তেমনি মশা। একদিনের মধ্যেই পালিয়ে আসতে পথ পাবে না গোপাল চাঁদ। আমাকে অতি লোভী বলার শাস্তি এবার হাতে নাতে পাবে। আপনাকে লোভী বলার শাস্তি দিতে চাইছেন তো? দেখবেন, কিচ্ছুটি করতে পারবেন না আমার। আহা, কত দুধ! পেট ভরে এই দুধ খাবো, তারপর দুধের দই, দুধের ছানা, দুধের ঘি, বাড়তি দুধ বিক্রি করে ট্যাঙ্ক ভর্তি টাকা। আহা, কি কপাল আমার! একেই বুঝি বলে বাড়ন্ত ভাতেই গড়ন্ত ঘি। যার কপালে থাকে সেই খায়, আর না থাকলে মিছে কপাল ঠকঠকায়। হ্যাঁ, এই যে গোপাল, জাবনা আনতে এতক্ষণ লাগে? খাও খাও, ভালো করে খাও, ভালো করে মা ভগবতীকে খাও। যত খাওয়াবে তত দুধ দেবে। ঠিক আছে, দুদিন ভালো করে ঘি খেয়ে নাও, তারপর তোমার এমন হাল করব না, নিজের চোখের জল তখন নিজেকেই চেটে খেতে হবে। খা মা খা, ভালো করে খা, আর আমাদের মন্ত্রী মশাইকে আশ মিটিয়ে দুধ দে। সন্ধে নামতে নামতেই গোয়াল ঘরের ভেতর কি মশা আর ঠান্ডা রে বাবা। ও ও গোপাল, আরে এই গোপাল, কিছু বলছেন? বলি তোমার আক্কেলটা কি বলো তো? সন্ধে নেমে গেছে, অথচ এখনো কম্বলটা দেবার নামগন্ধও দেখছি না। মনে নেই মহারাজের আদেশ, দিনের বেলা কম্বল তোমার আর রাতের বেলা আমার। এই নিন। যাক বাবা, বাঁচলাম। এই মোটা কম্বল গায়ে জড়িয়ে থাকলে ঠান্ডা আর মশা আমার ধারের কাছে ঘেঁষতে পারবে না। আহা, কি মজা! আমি কম্বল জড়িয়ে আরাম করে ঘুমোবো, আর গোপাল বেটা সারা রাত মশার কামড় খেতে খেতে ঠান্ডায় হি হি করে কাঁপবে। বেশ ঠান্ডা পড়েছে। এই ঠান্ডার মধ্যে মানুষটাকে দিনের পর দিন গোয়াল ঘরে কাটাতে হবে। কি জানি বাবা, সারাদিন কি করছে, কি খাচ্ছে। আচ্ছা, মহারাজের কিরকম রসিকতা! হ্যাঁ, তোর
দূর 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 দূর, মহারাজের এরকম রসিকা তো আর ভালো লাগে না। কাল সকাল হলেই আমি একবার নিজের চোখে গিয়ে সব কিছু দেখে আসবো। হ্যাঁ, গোপাল, ও গোপাল, গোপাল, তাড়াতাড়ি গরুকে জাবনা দাও। রোদটা একটু বাড়লেই আমি দুধ দুইতে বসবো। এই তো এক্ষুনি দিচ্ছি। কি গো? আস্তে গিন্নি, আস্তে আস্তে, জোরে কথা বললে মন্ত্রী বেটা আবার শুনতে পাবে। কিন্তু তোমার চোখ এমন লাল কেন? সারা রাত নিশ্চয়ই ঘুমোওনি, তারপর সারা গায়ে মশা কামড়ানোর দাগ। এই চলো চলো, এখানে আর থাকতে হবে না, তাতে চাকরি গেলে যাবে। চলো। ধীরে গিন্নি ধীরে, দেখোই না শেষ অবধি কি করি। দুদিনের মধ্যেই ট্যাকে 100 মোহর পুরে ড্যাং ডেঙিয়ে বাড়ি ফিরে যাব আমি। এখন তুমি এসো, হ্যাঁ? আরেকবার ওই গুলটিকে পাঠিয়ে দিয়ে তো। কি গোপাল, জাবনা দিতে কতক্ষণ লাগে? এই তো যাচ্ছি। যাও যাও যাও, তাড়াতাড়ি গিয়ে গুলটিকে পাঠিয়ে দাও। জাবনা দিয়ে দিলাম। মন্ত্রী মশাই, এবার আপনি দুধ দুইতে শুরু করুন। তবে দুধ দুইবার আগে কম্বলটা আমায় দিয়ে দিন। দিন হয়ে গেছে, তাই কম্বলের মালিক এখন আমি। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, এই নাও। শোন গুলটে, তোকে একটা কাজ করতে হবে। কি কাজ? আচ্ছা, তুই বাঘের ডাক ডাকতে পারিস? খুব পারি। তাহলে আয়, মন্ত্রী মশাই এখন গরু দোয়াচ্ছে। তুই শুধু ছিটে বেড়ার দেওয়ালের এপাশ থেকে জোরে বাঘের ডাক ডেকেই পালিয়ে যাবি। কিরে, সব ঠিকঠাক পারবি তো? খুব পারবো। বাবা রে বাবা, ও ও হাড়গোড় বুঝি ভেঙে গেল। গোপাল, ও গোপাল, গোপাল, আমাকে বাঁচাও গোপাল, বাঁচাও। কি হলো? কি হলো মন্ত্রী মশাই? ওরে বাবা রে, মরে গেছি রে, মরে গেছি। দেখো না গোপাল, হঠাৎ গরুটা এমন লাথি ছুড়লো। ওরে বাবা রে, ওরে বাবা, পাঁচটায় কি যন্ত্রণা। ও তা গরু হঠাৎ লাথি ছুঁড়লো কেন? বাঘ ডেকে উঠলো যে। বাঘ? এ আপনি কি বলছেন? বাঘ এখানে আসবে কি করে? এরকম কথা শুনলে না ঘোড়াতেও হাসবে। নিন নিন, উঠুন উঠুন উঠুন। ওরে বাবা, ওরে বাবা, ওরে মা, ও এ আমার কি হলো রে? ও মা, আমার কি হলো গো? এই তো সবে শুরু। এখন অনেক কিছুই যে তোমার কপালে আছে গুরু। ব্যাস, কম্বল কাছে হয়ে গেল। এবার গিয়ে গোয়ালের পাশে শুকোতে দিয়ে দিই। ওরে বাবা, পাঁজরে কি ব্যথা, সেই সঙ্গে মশার কামড় আর ঠান্ডাও বাড়ছে। ও গোপাল, গোপাল, কম্বলটা এনে দাও, এনে দাও না। এই নিন। এ কি, এ তো ভিজে ড্যাব ড্যাব করছে। করবে না? একটু আগে কেচে দিলাম যে। কেচে দিলে? হ্যাঁ, কার অনুমতিতে কেচে দিলে? হ্যাঁ, দেখুন মশাই, মহারাজের কথা মতো দিনের বেলা কম্বলের মালিক হলাম আমি, তাই কাচি আছড়াই ধুলো মাখাই। আপনার তো তাতে কিছু বলার নেই। এখন নিতে হলে নিন, না হলে আমি চলে যাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, দাও দাও। ভেজা কম্বলে শীত হয়তো আরো বাড়বে, কিন্তু গায়ে জড়িয়ে মশার হাত থেকে তো বাঁচা যাবে। ওরে বাবা রে, ও ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা, ঠান্ডায় ঠান্ডা ঠান্ডায় কি কাঁপুনি দিচ্ছে রে বাবা। ও ভেজা কম্বল গায়ে দিয়ে ও জ্বর এসে গেল মনে হচ্ছে। গোপাল, ও গোপাল, গোপাল। দেখছেন না, নাক থেকে ঘুমোচ্ছি। এখন বিরক্ত করবেন না। না, আমি পালাই। এভাবে সারা রাত থাকলে বুকের শেষটা বসে তো মরে যাব। আমি পালাই। আজ নিজের চোখে দেখে আসবো
কিরকম জব্দ হলো গোপাল। আমি আবার বলছি আপনাকে, গোপালের টিকিও আপনি ছুঁতে পারবেন না। দেখা যাক। মন্ত্রী, ও মন্ত্রী, উনি তো ভোর রাতে পালিয়ে গেছেন। সে কি, চলো তোর বাড়ি। ও ওরে বাবা রে, ও ও ওরে বাবা রে, কি হলো মন্ত্রী, শেষ রাতে নাকি গোয়া থেকে পালিয়ে এসেছো? আমায় আমায় ছেড়ে দিন মহারাজ, আমি আর এসবের মধ্যে নেই। ওরে বাবা, ওরে বাবা, গরুর কি লাথি, ভেঙে গেছে আমার বুকের ছাতি। ও ও আমি কিন্তু ঠিক টিকে আছি মহারাজ। তাই তো দেখছি। তাহলে আমার 100 মোহর। পাবে পাবে, 100 মোহরই পাবে। আর সেই সাথে ওই গরুটাও তোমার। এ বাবা, মোহরের সাথে গোপাল আবার গরুও পেলো। কি আর করবেন বলুন, আপনি তো বাড়ন্ত ভাতে গলন্ত ঘি খেতে চেয়েছিলেন মন্ত্রী মশাই। তা তো চেয়েছিলাম, তা তো চেয়েছিলাম। কিন্তু তখন আর কি করে বুঝবেন বলুন যে বাড়ন্ত ভাতে আমার মতো উড়ন্ত ছাই এসে পড়বে? কি মহারাজ, ঠিক বলছি তো? কি মহারাজ, বলেছিলাম গোপালের টিকিটাও ছুঁতে পারবেন না আপনি। তাই তো দেখছি। ওই গো গিন্নি, কোথায় গেলে? আরে তাড়াতাড়ি এসো, বাজারটা ধরো দেখি, আমার যে রাজসভায় যেতে দেরি হয়ে গেল। আসছি আসছি। তা এত চিৎকার করে বাড়ি মাথায় তুলছো কেন শুনি? করেছো তো এই সামান্য বাজার, তার জন্য আবার এত চেঁচামেচি? বাবা, কি? আচ্ছা, এই বাজারকে তুমি সামান্য বলছো? এটা যদি সামান্য হয় তাহলে অসামান্যটা কি শুনি? থাক থাক, অনেক হয়েছে। এবার দেখি কি কি এনেছো বাজার থেকে, দেখি। এই তো চুনো মাছ, লাউ, পটল, আলু। কি আমি যে তোমায় বলেছিলাম তোমার বড় শ্যালকের মেয়ের বিয়ে গো, হাট থেকে একটা ভালো দেখে শাড়ি কিনে আনবে, তা সেটা কোথায় শুনি? এই রে, একদম ভুলে মেরে দিয়েছি। আসলে হয়েছে কি গিন্নি, ওই বাজারে জিনিসপত্রের যে আগুন, কোনো জিনিসে হাত দিয়ে ছুঁয়ে দেখতে গেলেই না যেন ছ্যাঁকা লাগে। আমার ওই ভাগ্নিকে ওই পরে না হয় কিছু একটা দিয়ে দেবো। ওসব শুনছি না, ওসব শুনছি না। তোমার এই কিপটেমি ধম্মেও সইবে না। হ্যাঁ, আচ্ছা গিন্নি, তুমিই বলো, বিয়েতে আশীর্বাদই হলো সবচেয়ে বড় উপহার, আর এই পৃথিবীতে মানুষ খালি হাতে এসেছে আর খালি হাতেই ফেরত যাবে। তা এইরকম কারণে অকারণে উপহার দিয়ে পয়সা নষ্ট করার তো কোনো মানে হয় না গিন্নি। আচ্ছা কিপটে দেখেছি, কিন্তু তোমার মতন এমন হাড় কিপটে জন্মেও দেখিনি বাবা, যে কিনা একটা ট্যাঁকের কড়িও খরচা করে না। এতদিনই একই মাসের শেষ, তার উপর হাত খালি, মাইনে হতো ঢের দেরি। তা একটু বুঝে শুনে তো চলতে হবে নাকি? হ্যাঁ, তা তোমার ওই হাতটা ভরবে কবে শুনি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি চললাম বাপের বাড়ি, আর তুমি থাকো তোমার ওই কিপটেমি নিয়ে। ধুর। আরে কি, আরে গিন্নি, এরকম ছোটখাটো কথায় রাগ করলে হয়? আচ্ছা তুমি চলে গেলে আমার খাওয়া দাওয়ার কি হবে শুনি? কেন খাওয়া খাবে? সেটা খেতে নিশ্চয়ই তোমার ট্যাঁকের কড়ি খরচা হবে না। এবারে আমিও দেখবো, হ্যাঁ, কতদিন তুমি এই ফাঁকা ট্যাঁকে সংসার চালাও। আমি চললাম বাপের বাড়ি। হ্যাঁ, যত সব। যা বাবা, এটা কি হলো? দূর চাই, আমিও যাই রাজসভায়। তা মন্ত্রী, এবার সভার কাজ শুরু করো। এ কি মন্ত্রী, গোপালকে কেমন যেন অন্যমনস্ক দেখাচ্ছে। দেখুন, আবার কারোর পিছনে লাগার কোনো বদ মদলো বাড়ছে কিনা। এই যে গোপাল, মহারাজ যে তোমায় ডাকছেন তা কি তোমার কানে যাচ্ছে না নাকি? হ্যাঁ, হ্যাঁ বলুন মহারাজ। বলি, তুমি কি কোনো দুশ্চিন্তায় আছো গোপাল? মানে সেই রকম হলে তুমি আমায় নিঃসন্দেহে বলতে পারো। মানে তোমার এইরকম মন মরা হয়ে থাকাটা আমার ঠিক ভালো লাগে না। না মহারাজ, আসলে হয়েছে কি, আমার গিন্নি আমার উপর রাগ করে না বাপের বাড়ি চলে গেছে। তাই তো শুনি যে গিন্নি নাকি বাপের বাড়ি গিয়ে বসে আছে। আই, তুমি কি চুপ করবে মন্ত্রী? তা কি হয়েছে গোপাল, বলো শুনি। আসলে মহারাজ, আমার কিছু টাকার দরকার। ওই দেখেছেন মহারাজ, গোপাল কখনো কোনো মতলব ছাড়া
কথা বলে না, এটাই তো গোপালের বৈশিষ্ট্য। না না গোপাল, রাজকোষের অবস্থা তেমন একটা ভালো না, তাই এই সময় আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। আচ্ছা গোপাল, তোমার পরিবার বলতে তো মাত্র দুজন, তা সব মাইনে কোথায় যায় শুনি? ঠিক আছে মহারাজ, আজ তাহলে আমাকে বিদায় দিন। আর ঠিক আছে গোপাল, আমি জানি যে তোমার মনের অবস্থা তেমন ভালো নয়, তাই তুমি এখন আসতে পারো। এ কি ভোলা, তুমি এরকম মাথায় হাত দিয়ে বসে আছো যে? কিছু হয়েছে? না গোপাল, কিচ্ছু হয়নি, কিছু হয়নি। আসলে না, আসলে ওই আমার কপালটাই খারাপ জানো। কেন গো, আমার মতো কি তোমার বউ বাপের বাড়ি চলে গেছে নাকি? আরে না না গোপাল, আমার গিনি তো আমার বাড়িতেই আছে। আসলে না, আসলে ওই আমার মেয়ের বিয়ে হচ্ছে না। কেন বিয়ে হচ্ছে না কেন? এই দেখো না গোপাল, এই দেখো, এই একটু আগে ওই পাত্রপক্ষ মেয়ে দেখতে এসেছিল, কিন্তু তাদের নাকি মেয়ে পছন্দই হচ্ছে না। তার উপর আবার ওই গাদা গাদা পণ চাইছে। এখন তুমি বলো গোপাল, আমি এই সামান্য মিষ্টির ময়রা হয়ে এত এত পণ কিভাবে দিই বলো? ও এই ব্যাপার, তা আমার মতে তুমি ঠিকই করেছো, কারণ পণ দিয়ে বিয়ে করার পক্ষপাতী আমিও নই। এখন এখন তুমি বলো গোপাল, তুমি বলো, আমার মেয়ের কি আর কোনোদিনও বিয়ে হবে না? আরে কেন হবে না, আলবাত হবে। আরে তার জন্য তো আমি আছি। কি? তার মানে তুমি এই বয়সে আবার বিয়ে করবে নাকি? হ্যাঁ, ছি 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 ছি। এই দেখো, আরে না না ভোলা, আমি কেন বিয়ে করতে যাব? কি যা তা বলছো না। আমি বলতে চাইছি যে তোমার মেয়ের বিয়ে করানোর ভার আমি নিলাম, হলো? হ্যাঁ, তার মানে তুমি বলতে চাইছো যে তোমার সন্ধানে কোনো ভালো ছেলে আছে, তাই তো? সেটা আমি আবার কখন বললাম? তবে আরে বাবা, আমার সন্ধানে একটা ভালো ঘটক আছে, বুঝলে, যে তোমার মেয়ের জন্য একটা টুকটুকে রাজপুত্রের মতো বর দেখে, হলো? আচ্ছা গোপাল, ওই রাজপুত্রের কথায় মনে পড়লো, তোমার জামাইকে তো অনেকদিন তোমার বাড়িতে আসতে দেখিনি, তা তার কি খবর? আর সে তো খুব ভালোই আছে, আর আমার মেয়েও বেশ সুখেই ঘরকন্যা করছে, বুঝলে। এই বেটার ছেলে ঘটকই তো আমার মেয়ের এই সম্বন্ধটা আনলো, আর আমার এত বড় সর্বনাশটা ডেকে আনলো। কিছু কি বললে গোপাল? কই কিছু না, কিছু বলিনি তো। তাহলে গোপাল, তুমি এক্ষুনি নিয়ে চলো আমায়। হ্যাঁ, সেই ঘটকের কাছে এক্ষুনি নিয়ে চলো আমায়। আরে ভোলা, এত হড়বড় করো না তো, কথায় আছে না, সবুরে মেওয়া ফল। ও তাই বুঝি? হ্যাঁ, কিন্তু তোমার মেয়ের বিয়ে না হয় আমি পাকা করে দেবো। কই, আমায় তো তুমি এই খুশিতে মিষ্টি মুখ করালে না। কি খাবে? হ্যাঁ, কি খাবে গোপাল? হ্যাঁ, তুমি শুধু একবার বলো কি খাবে। এখন তুমি না হয় আমায় একটু রসগোল্লাই খাওয়াও। আচ্ছা গোপাল, আচ্ছা। এই নাও, খাও খাও খাও। কি খেলাম। তাহলে বলা, কাল না হয় একবার তোমার বাড়ি থেকে ঘুরে আসবো, আর তোমার মেয়েকেও দেখে আসবো। আসবে তো গোপাল? ঠিক আসবে। হ্যাঁ রে বাবা, হ্যাঁ হ্যাঁ, এখন চলি, কেমন?
এ কি মহারাজ, আজ যেন আপনাকে একটু চিন্তিত দেখাচ্ছে। মন্ত্রী, আজ আমার মনটা তেমন একটা ভালো নেই। কেন মহারাজ? আজ সকালে পত্র মারফত খবর পেলাম যে রানীর মা অর্থাৎ আমার শাশুড়ি মায়ের শরীর নাকি খুব খারাপ। তাই আমি একটু চিন্তিত। এ তো সত্যি খুব চিন্তার কারণ দেখছি মহারাজ। তাই আমি ভাবছি যে আজই দুপুরে রানীকে নিয়ে আমার শাশুড়ি মাকে একবার দেখে আসবো। যান না যান, এইসব কাজে একদম দেরি করতে নেই। হ্যাঁ মন্ত্রী, আরে যাবো তো বটেই, কিন্তু ভাবছি আমি যদি চলে যাই তবে আমার পক্ষে সেখান থেকে 10 দিনের আগে অন্তত ফেরা তো অসম্ভব। ততদিন এই রাজ্যের দেখভালের কি হবে? কেন মহারাজ, দেখভালের জন্য তো আমি আছি। আপনি একদম নিশ্চিন্তে যান, কোনো চিন্তা করবেন না। দেখেছো, মন্ত্রী ঠিক সুযোগ বুঝে নিজের কাজ গোছাবার তালে আছে। তুমি ঠিক পারবে তো সামলাতে? আপনি একবার এই দায়িত্বটা আমায় দিয়েই দেখুন না। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এই কথাই রইল। আমি তবে মন্ত্রীর কাঁধেই এই রাজ্যের দায়িত্ব দিলাম। তাহলে আজকের মতো সভা এইখানেই শেষ। তোমরা এবার এসো, আর আমিও বেরোবার জন্য প্রস্তুত হই। মহারাজ, আপনি তো আর জানেন না যে আপনি এই দায়িত্ব আমার ঘাড়ে দিয়ে কি ভুলটাই না করলেন। মহারাজ চলে গেলেন আর দায়িত্ব দিয়ে গেলেন ওই শুটকো মন্ত্রীকে। এখন ভাবছি এই মন্ত্রী আমাদের উপর কি অত্যাচারটাই না করবে। না, আমায় দেখছি একটু সাবধানে থাকতে হবে, কারণ ওর তীর তো সব সময় আমার পিছনেই তাক করে আছে। গোপাল দাদু, গোপাল দাদু, আমরা এসে গেছি গল্প শুনবো বলে। ঠিক আছে, ঠিক আছে, বল তাহলে তোরা কিসের গল্প শুনবি বল। ভূতের গল্প। না না দাদু, রাজার গল্প। ঠিক আছে, শোন তবে, তোদেরকে একটা রাজাও আছে আর তাতে ভূতও আছে, এমন একটা গল্প শোনাই। শোন তবে, এক দেশে ছিল এক রাজা। সেই রাজা যখন তখন যা খুশি করে বেড়াতো আর ভাবতো যে... ও দাদু, তুমি আমাদের গল্প শোনাতে বসে আবার কি ভাবতে বসলে? মন দিয়ে গল্পটা বলো না। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি, হ্যাঁ কি যেন বলছিলাম, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। তারপর বলি শোন, সেখানে ছিল তার এক বদমাশ মন্ত্রী। সেই মন্ত্রী করত কি, সব সময় রাজ্যকে কিভাবে বিপদের মধ্যে... ও দাদু, তুমি এরকম মাঝে মাঝে স্বপ্নের দেশে চলে যাচ্ছ কেন বলো তো? তোমার বুঝি রাতে ভালো করে ঘুম টুম হয়নি? না রে গুলটে, আসলে আমি না একটা অন্য চিন্তায় ডুবে আছি। শোন, আমি বলি কি, তোরা এখন বাড়ি যা, আমি না হয় পরে তোদেরকে ডেকে একটা ভালো দেখে গল্প শোনাবো। এই গল্পটার থেকে অনেক ভালো, বুঝলি? তোর ভাল লাগে না? আচ্ছা তুই বল পুটি, গোপাল দাদু কি এটা আমাদের সাথে ঠিক করলো? কিসের ঠিক? এই যে আমাদের ভূতের গল্পটা শোনালো না। আমার মনে হয় আমাদের গল্প না শোনানোর জন্য গোপাল দাদুকেই আমাদের একটু জব্দ করা উচিত। ঠিক, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। এতে গোপাল দাদুও জব্দ হবে আর তার সাথে দাদুকে ভয় দেখানো হবে। সেটা কি রকম? শোন তবে, কানে কানে বলি। দারুণ হবে, দারুণ হবে। তাহলে আজ রাতে জমবে মজা। গিন্নি, আজ খাওয়াটা না একেবারে জব্বর হয়েছে। এবার তাড়াতাড়ি শুয়ে পড়ো, সকালে যে রাজসভায় যেতে হবে সে খেয়াল আছে? হ্যাঁ ঠিক বলেছ, শুয়েই পড়ি। হ্যাঁ এই মেয়ে তুমি। উমা, এ কি গো? এইসব কিসের আওয়াজ? এই চালে এত কিসের আওয়াজ হচ্ছে গো? এই আমার যে ভাবগতিক ভালো থাকছে না।
না গো গিন্নি, এ মনে হচ্ছে কেউ বদমাশি করে চালে ঢিল ছুঁড়ছে। কিন্তু এত রাতে না, একবার দেখতে হচ্ছে। কই দেখি তো। আরে আরে, কি কি দেখছি? এই যেন একটা মেয়ে সাদা কাপড় পরে লণ্ঠন হাতে ওই অন্ধকারের ঝোপের দিকে মিলিয়ে গেল না? এবার তোর পালা। খাও মাও খাও, মানুষের গন্ধ পাও। আজ কাউকে ছাড়বো না, সব কটার মাথা চিবিয়ে চিবিয়ে খাবো। আরে আরে, এই যে সত্যি ভূতের গলা। এই গিন্নির জ্বালায় যদি কিছু একটা করা যায়। এনার আবার কি হলো? ভালো কথা বলছি, খাটের তলায় এসে ঢুকে পড়ো। দেখছো না ভূতের গলার আওয়াজ? দূর, যত সব ভিতুর দল। না গো না, এইরকম করো না গো। তুমি না আমার স্বামী। আমি বাবা এই বয়সে আর বিধবা হতে চাই না গো। কে রে? ঠিক আছে ঠিক আছে, তবে আর কি, আবার এই ভূতের ভয়ে এইভাবেই বসে বসে খাটের তলায় সারা রাত কাটাও? যত সব। গোপাল দাদু, ও গোপাল দাদু। তোরা এত সাত সকালে? কি দাদু, কালকের ঘুমটা কেমন হলো? ঘুম তো ভালোই, মানে তার মানে তোরা কে দাদু, তুমি যেমন আমাদের ভূতের গল্প শোনাওনি, তেমনি আমরা কালকে ভূতের ভয় দেখিয়ে তোমাদের শান্তিতে ঘুমোতেও দিইনি। কি কেমন দিলাম? ছি 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 গুলটে, এটা কিন্তু তোদের একদম করা উচিত হয়নি। যদিও তোদের এই বুদ্ধি দেখে আমি খুব খুশি হয়েছি, কিন্তু আরো বেশি খুশি হতাম যদি তোরা এটা অন্য কোনো ভালো কাজে প্রয়োগ করতিস, বুঝেছিস? আচ্ছা দাদু, যদি কখনো সেই সুযোগও পাই তাহলে না হয় সেটাও করে দেখাবো। এই তো আমার নাতি নাতনিদের মতো কথা। তাহলে তোরা আবার বাড়ি যা, আর আমিও চলি রাজসভায়। এই যে সকল সভাসদগণ, যেহেতু এখন থেকে আমি এই রাজ্যের রাজা, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই এত সভাসদের খরচ আমি কেন বহন করব। তাই আমি ঠিক করেছি যে এই রাজ্য আমি আজ থেকে একাই চালাবো। আমার কাউকে দরকার নেই এই রাজ্য চালাবার জন্য। তাই সবাই এবার আসতে পারো। কি মন্ত্রীমশাই, এটা আপনি আমাদের সঙ্গে করতে পারেন না। এখন থেকে আমি হলাম এই রাজ্যের রাজা, আমি সব পারি, বুঝেছো? এখন সকলে মানে মানে বিদে হও তো, যত সব আপদের দল। আমি তাহলে যা ভেবেছিলাম ঠিক তাই হলো, আর কি। এবারে ঘরের ছেলে না হয় ঘরেই ফিরে যাই। এবারে সব ব্যাটা জব্দ। এবার আমিও যাই, একটু আমার রাজা হওয়ার কথাটা বাইরে বেরিয়ে রাজ্যবাসীর কানে তুলে দিই। কি এই এসব কি হচ্ছে? হ্যাঁ রে ঘটা, এই লোকটা বুঝি চোখে কম দেখে? কম দেখবো কেন? তবে দেখতে পাচ্ছ না যে আমরা এই ফল নিয়ে খাচ্ছি? খেতে দে, খেতে দে, এদের ফল খেতে দে, কারণ এরা হলো আমার খাস চেলা। আর এখন থেকে আমি হলাম এই রাজ্যের রাজা, বুঝেছিস? সেটা আবার কবে হলেন শুনি? কাক হয়ে ময়ূর হওয়ার শখ হয়েছে বুঝি? কি এত বড় কথা? তুই জানিস যে আমি এক্ষুনি তোকে এই রাজ্য থেকে তাড়িয়ে দিতে পারি? এই ফলটির দাম কত? আগে 5 টাকা হুজুর। হো, তবে এই নাও 1 মোহর। আর এই ফলটি আমায় দাও, আই এম ভেরি হাংরি। কিন্তু সাহেব, এই ফলটার দাম তো মাত্র 5 টাকা, আর আপনি আমায় 1 মোহর দিলেন। তাতে কি হয়েছে? তুমি কি জানো যে আমার যেটা একবার পছন্দ হয় সেটা আমি অধিক দাম দিয়ে হইলেও কিনে আলোই। এইটা আমার স্টাইল, ইউ নো। বাবা, মন্ত্রী মশাই শুনছেন?
হ্যাঁ রে বটা, এই যে আমার জন্য এক জলজ্যান্ত সোনার হাঁস। এই যে শুনছেন শুনছেন সাহেব? ইয়েস, আপনি কি আমায় কিছু বলিতেছেন? বলছি সাহেব, আপনি কি এই রাজ্যে প্রথম? ইয়েস, আমি আজ ইংল্যান্ড থেকে প্রথমবার এখানে আসিয়াছি। এই কৃষ্ণনগরের আমি অনেক নাম শুনিয়াছি। যেহেতু আমার অনেক দিনের ইচ্ছে ভিলেজ দেখার, তাই আমি ভাবিলাম একবার এখান থেকে ঘুরিয়া যাই। বাট ইট ইজ সো ডার্টি। একই সাহেব, মাটির জায়গায় এসেছেন আর এই মাটিকেই ডাটি বলছেন? তবে আপনি যদি বলেন তাহলে আমি আপনাকে আমার রাজবাড়িতে নিয়ে যেতে পারি। ও তাই বুঝি? তোমার রাজবাড়ি? বাই দ্য ওয়ে, হু আর ইউ? আরে সাহেব, আমি হলাম এই রাজ্যের রাজা। ও তাই নাকি? তাহলে তো একবার যাইতেই হয়। এবার তবে চলুন। কেমন দেখলেন আমার রাজবাড়ি? বিউটিফুল, নাইস, অসাধারণ। এত সুন্দর একটা রাজবাড়ি এই ভিলেজে দেখিতে পাবো, এটা আমি কল্পনাতেও ভাবিনি, আমি স্বপ্নেও ভাবিনি। আমার অনেক দিনের একটা আশা ছিল যে আমারও এইরকম একটা রাজবাড়ি হবে। বাহ, এ তো মেঘ না চাইতেই জল। এ তো খুব ভালো কথা সাহেব। জানেন সাহেব, শখ কখনো ফেলে রাখতে নেই। তাই আপনি যদি এই রাজবাড়িটা কিনতে চান তো আমি আপনাকে দিতে পারি, কিন্তু এর জন্য যে আমার 1000 মোহর লাগবে। সত্যি তুমি আমায় এই রাজবাড়িটা দিবে? তবে আমি তোমাকে 2000 মোহর দিতেও রাজি আছি। এই নাও 2000 মোহর। টেক ইট, টেক ইট। আহা, আজ যে কার মুখ দেখে উঠেছিলাম। চল বটা ঘটা, এবারে আর কৃষ্ণনগরে থেকে আমাদের কোনো কাজ নেই। মহারাজ ফিরে আসার আগেই এখান থেকে পাততাড়ি গোটাতে হবে। হ্যাঁ, কি বলিস? তার বলতে আপনি তো গুরুদেব লোক মন্ত্রী মশাই, রাজবাড়িকেই নিজের রাজমহল বলে দিব্যি বিক্রি করে দিলেন।
এই যে বুড়ো, সকালবেলা দাওয়ায় বসে পা দোলালেই চলবে? বলি বাজার যেতে হবে না? না, আজ আমার হাজার কাজ, তাই ঘরে যা আছে তাই দিয়েই চালিয়ে নাও। গত দুদিন ধরে তো একই কেত্তংশ নিয়ে যাচ্ছ। এদিকে চালাতে চালাতে ভাড়ার যে ফাঁকা, আর যে চলছে না। চলছে না বুঝি? না, চলছে না। বুঝলাম। কি বুঝলে? বিয়ের সময় মা বলেছিল ঘরে অন্নপূর্ণা আসছে, কিন্তু এতদিন ঘর করার পর বুঝলাম অন্নপূর্ণার বদলে তুমি আসলে একটা পুরোপুরি অসম্পূর্ণা। মানে? ওই যে মাঝে মধ্যেই হুটহাট করে ভাড়ার ফাঁক হয়ে যায়। এই দেখো, একেবারে বাজে কথা বলবে না। কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছো? আমি একলাই সব খেয়ে ফেলি, তুমি খাও না? না, তুমি চেপে চুপে খাওয়াও বলেই তো খাই, আর খেয়ে খেয়ে মোটা হয়ে যাই। এই শোনো, বাজে কথা ছেড়ে বাজারে যাবে কিনা বলো, আর না গেলে আমি কিন্তু আজ উনুন ভেঙে ফেলবো। হ্যাঁ, আমার হাত পাগলি গিন্নি দেখছি বেশ খেপে গেছে। না, আর কথা বাড়ালে হয়তো সত্যি সত্যি উনুন টুনুন ভেঙে একসা করে বসবে। এই দেখো, সামান্য কথাতে এত খেপে গেলে কেন বলো তো? আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা, থলি দাও আর বাজার থেকে কি কি আনতে হবে বলো। ভালো দেখে তরি তরকারি আনবে। আজ বৃহস্পতিবার, তাই মাছটা চেনো না যেন? বাহ বাবা, কি মজা, মাছ আনবার পয়সা বেঁচে গেল। বাঁচাচ্ছি তোমার পয়সা, বাঁচাচ্ছি। মাছের বদলে ভোলা ময়রার দোকান থেকে বেশি করে মিষ্টি দই এনো। কতদিন যে ভাতের পাতে মিষ্টি দই খাইনি। এরও কিন্তু। ব্যাস হয়ে গেল, একদিক থেকে বাঁচলাম তো অন্য দিক থেকে মরলাম। ঠিক আছে, থলি দাও। এই যে ভোলা, ভালো দেখে আতসের মিষ্টি দই দাও দেখি। বাড়িতে কুটুম এসেছে বুঝি? হ্যাঁ, একরকম কুটুমই বলতে পারো। আমার গিন্নি আজ দই খেতে চেয়েছে। হ্যাঁ, গিন্নি আবার ওই কুটুম হলো কবে থেকে গো? বারে, কুটুম নয়, আমাদের সকলের জীবনে সব থেকে বড় কুটুম তো ওই শ্বশুরের মেয়ে। পান থেকে চুন খসলেই তো একেবারে রে রে করে ধেয়ে আসবে। আর হর্ষ, আমার গিন্নি, হ্যাঁ আমার গিন্নি তো ওই তীর্থে যাবার বায়না ধরে বসে আছে। হ্যাঁ, আর না নিয়ে গেলে সে নাকি ঘর সংসার ছেড়ে বাপের বাড়ি চলে যাবে। তাই ওই মনটা একটু খারাপ। হ্যাঁ, কি করব ঠিক করে উঠতে পারছি না তো। এতে আর ঠিক না করার কি আছে? শোনো, প্রথম বয়সে জননী আর মধ্য বয়সে ঘরণী, এদের মন জোগাতে না পারলে কিন্তু কপালে অশেষ দুঃখ জোটে। আসলে দুজনেই তো রেধে বেড়ে খাওয়ায়। এই দেখো না, গিন্নি মুখ থেকে কথা খসালো কি না খসালো, আমি অমনি দৌড়ে দই কিনতে চলে এলাম। দেখো গোপাল, দই কেনা আর ওই তীর্থে যাওয়া কিন্তু এক কথা নয়। হ্যাঁ, কেন নয়? দই কিনতেও পয়সা লাগে আর তীর্থে যেতেও পয়সা লাগে। আরে ওই পয়সা কড়ি নিয়েই তো সমস্যা। কেন, তোমার কি পয়সা নেই? আছে তো, হ্যাঁ আছে। মা লক্ষ্মীর কৃপায় ঘরে যথেষ্টই আছে। তাহলে আমি তীর্থে গেলে ঘরে রাখা ওই পয়সা কড়ির কি হবে? কি হবে? হ্যাঁ, আমাদের না থাকার সুযোগে ওই চোর এসে যদি সর্বস্ব চুরি করে নিয়ে চলে যায়, তখন তখন কি হবে? হ্যাঁ হ্যাঁ, সেটা একটা সমস্যা বটে। তাহলে এক কাজ করো, বিশ্বাসী কারো কাছে পয়সা করে গচ্ছিত রেখে দিয়ে যাও। কথাটা খুব একটা ওই মন্দ বলনি। হ্যাঁ ঠিক আছে, তাহলে একটু ভেবেই দেখি। হ্যাঁ হ্যাঁ, ভেবে দেখো, আর আমার দইটা চটপট দিয়ে দাও। আজ আবার তাড়াতাড়ি রাজসভায় যেতে হবে, বুঝলে? আর হ্যাঁ, আমার নাতনি আর নাতিদের জন্য 5টা বড় দেখে রসগোল্লা দিও তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। ইরে, কেমন খাচ্ছিস? খুব ভালো দাদু, খুব ভালো। আচ্ছা দাদু, আজ হঠাৎ আমাদের রসগোল্লা খাওয়ালে কেন? দই ষষ্ঠী। দই ষষ্ঠী? সেটা আবার কি? ওমা, তাও জানিস না? ওই জামাই ষষ্ঠী, অশোক ষষ্ঠী, চাবড়া ষষ্ঠীর মতো তোদের দিদা মাঝে মাঝে ওই দই ষষ্ঠী পালন করে। সেদিন শুধু দই আর ভাত খায়। দিদার কি মজা, শুধু দই আর ভাত। তবে রে বুড়ো, বাচ্চাদের কাছে উল্টো পাল্টা বলা হচ্ছে না। দেখাচ্ছি মজা। ও বাপ রে বাপ! ভোলা ভোলা ময়রা এসে পড়লো বলে বুড়ো আজ খুব জোর বেঁচে গেল। হ্যাঁ, কি ব্যাপার ভোলা?
একটু আগেই তো দেখা হলো, এখন আবার আমার বাড়ি কি মনে করে? ভেতরে চলো, ভেতরে চলো, কথা আছে। হ্যাঁ, এই তোরা এখন বাড়ি যা, বুঝলি? ভোলা দাদু, তোমার রসগোল্লা খুব ভালো ছিল, কিন্তু আমাদের দাদু তো কিপটে, তাই একটার বেশি আনেনি। আরে ঠিক আছে ঠিক আছে, দোকানে আসিস, হ্যাঁ, আর একটা করে খাইয়ে দেবো, যা। কি মজা কি মজা। এসো এসো এসো, ঘরে এসো। বসো, ওই খাটটাতে বসো। এবার বলো কি বলতে এসেছো। আচ্ছা গোপাল, আমি গিন্নিকে নিয়ে তীর্থ করতেই যাব। সেটা খুব ভালো কথা। ভেবে দেখলাম ওই যেতে আসতে দিন 20 মতো লাগবে, তাই ওই কদিন তুমি যদি আমার যাবতীয় সঞ্চয়, মানে ওই টাকা পয়সা, ওই সোনার দানা, এইগুলো সব যদি রেখে দাও তাহলে। আমার কাছে? হ্যাঁ হ্যাঁ, তোমার কাছে। কারণ ওই তোমার মতো সৎ আর ওই বিশ্বস্ত লোক এই কৃষ্ণনগরে আর কে আছে বলো? দেখো, রাখতে তো আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু আমার ঘরের অবস্থাটা একবার দেখো। একে খড়ের চাল, তাতে আবার এখানে ওখানে ফুটো। রাতের বেলা আমি আর আমার গিন্নি দুজনেই মরার মতো ঘুমোই। তা চোর টোর এসে যদি সব চুরি করে নিয়ে যায়। চোর? হ্যাঁ ভাই, চোর। তাই বলছি, এত বড় দায়িত্বটা তুমি আমার কাঁধে চাপিয়ে দিয়ে যেও না। তাহলে কি করি বলো তো? আমি বলি কি, তুমি একবার মহারাজকে গিয়ে বলতে পারো। তিনি যদি রাজি হন তাহলে আর চিন্তা কি। ঠিক আছে ঠিক আছে, দেখছি, হ্যাঁ দেখছি। আমি তাহলে এখন আসি ভাই, আসি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। আরে ভোলা, রাজবাড়িতে কি ব্যাপার? কোনো মিষ্টির বরাত আছে বুঝি? না না, মানে সেসব নয়, ওই আসলে আমি তো ওই তীর্থে যাব। ও তীর্থ? কদিন ওই বাড়ি ফাঁকা থাকবে তো, তাই ওই আমার যাবতীয় সঞ্চয় ওই মহারাজের কাছে রেখে যাবার জন্য অনুরোধ করতে এসেছি। হ্যাঁ, ভোলা ময়রার সারা জীবনের সঞ্চয় তো অনেক। দেখো, অনুরোধ তুমি করতেই পারো, কিন্তু আমার মনে হয় মহারাজ এসব ঝামেলা নিতে রাজি হবেন না। তাহলে কি করা যায় বলুন তো? এদিকে তীর্থে যাবে বলে আমার গিন্নি তো একেবারে ক্ষেপে উঠেছে। তুমি যদি আমার কাছে রেখে যেতে চাও তাহলে আমার তাতে কোনো আপত্তি নেই। আপনি রাখবেন? কেন রাখবো না? আরে আমার পাকা বাড়ি, তার উপর শক্তপোক্ত দরজা জানলা, চুরি ডাকাতির কোনো ভয় নেই। তুমি স্বচ্ছন্দে রেখে যেতে পারো। যাক বাবা, ওই চিন্তা মুক্ত হলাম। হ্যাঁ, তোমাদের চিন্তা হরণ করে চিন্তা হরণ হওয়াই তো আমার ধর্ম ভোলা। যাও এখন বাড়ি যাও, যবে মনে করবে আমার কাছে গচ্ছিত রেখে যেও। যাই, ওই এক্ষুনি বাড়িতে গিয়ে গিন্নিকে বলি তীর্থ করতে যেতে আমার আর কোনো বাধা নেই। হ্যাঁ। ওরে বাবা, কার মুখ দেখে উঠেছিলাম রে আজ? ভোলা তার সারা জীবনের সঞ্চয় আমার কাছে গচ্ছিত রেখে তীর্থ করতে যাবে। হ্যাঁ, ভোলা কদিনের জন্য তীর্থ করতে যাবে অন্য কোনো দূর দেশে। হ্যাঁ, মন্ত্রী এমন নিজের মনে হাসছে কেন? এটা হয় পাগলামি নয় শয়তানি। আরে ও মন্ত্রী মশাই, এমন করে হাসছেন কেন? হাসছি তো বেশ করছি, তোমার অসুবিধা হলে কানে তুলো দিয়ে ঘোরো, চত্বর সব। হাসতে হাসতে হঠাৎ করে চটে উঠলো কেন? না, ব্যাপারটার মধ্যে কোনো গোলমাল আছে বলে মনে হচ্ছে। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে গো? কি বলবে বলো? বলছি যে ওই গিন্নি, ওই বাক্স প্যাটরা গুছিয়ে নাও। হ্যাঁ, গুছিয়ে নাও। বাক্স প্যাটরা গোছাবো মানে? আহা, তীর্থে যাবো তো। হ্যাঁ, বলো কোথায় যাবে? পুরী না কাশী না? এর আগে কোনোদিন তো যাইনি, তাই পুরী চলো, একসঙ্গে সমুদ্র আর জগন্নাথ দর্শন। তাহলে তাই চলো। হ্যাঁ চলো,
ভাবছি ওই পরশু দিনই আমরা যাত্রা শুরু করব। পরশু দিনই? এই তুমি না খুব ভালো, ময়দা মাখাই আছে, দাঁড়াও তোমার জন্য চট করে দুটো লুচি ভেজে নিয়ে আসি। এবার আমার সব সঞ্চয় ওই এক জায়গায় করে কালকের মধ্যেই মন্ত্রী মশাইয়ের বাড়ি রেখে আসতে হবে। হ্যাঁ। ওমা, এসব কি করছো? আহা, ওই গুনে গুনে রাখছি তো, কাল এই পোটলাটা ওই মন্ত্রী বাড়ি রেখে আসবো না। মন্ত্রীর বাড়ি? কেন? বারে বাহ, কটা দিন তো আমরা বাড়িতে থাকবো না, এসব তো একটা ভালো জায়গায় রেখে যেতে হবে নাকি? সে রাখো, ক্ষতি নেই, কিন্তু তাই বলে মন্ত্রীর বাড়ি? শুনেছি লোকটা নাকি ভালো নয়। না 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 না, সে তো জাল জট চুরি করে ওই রাজকোষ থেকে। হ্যাঁ, আমি সামান্য মানুষ, আমার সাথে এসব করবে না। কিন্তু যদি করে? দেখো, ওই যদির কথা ওই নদীতে থাক। হ্যাঁ, এখন আমায় ওই সবকিছু গুনে গুনে রাখতে দাও তো। আচ্ছা, তার আগে এই গরম গরম লুচি কটা খেয়ে নাও দেখি। রে, এই সকালবেলা পোটলা হাতে ভোলা চললো কোথায়? ভোলা, ও ভোলা, বলি ও ভোলা, সকালবেলা পোটলা হাতে চললে কোথায়? তোমার ঘরের চাল এই ফুটো বলেই তো আমার সঞ্চয় রাখতে চাইলে না ভাই, তাই আর কি করব, মন্ত্রী মশাই বাড়িতেই রাখতে চলেছি। কেন, আমি তো তোমায় মহারাজের কাছে রেখে আসতে বলেছিলাম। যাচ্ছিলাম তো, কিন্তু রাজবাড়িতে ঢোকার মুখে ওই মন্ত্রী মশাইয়ের সাথে দেখা। তিনি বললেন যে মহারাজ এসব ঝামেলা নিতে রাজি হবেন না, তাই বাধ্য হয়ে। বুঝতে পেরেছি, এটা নিশ্চয়ই ওই মন্ত্রীর কোনো চাল। কাল তাই নিজের মনে অমন করে হাসছিল। আমি বলি কি, মন্ত্রী মশাইয়ের কাছে না রেখে তুমি বরং আরেকবার মহারাজের কাছে যাও। না ভাই, ওই তাতেও হয়তো অনেক দেরি হয়ে যাবে, বুঝেছো? আসলে ওই কালই তো আমরা তীর্থযাত্রায় বেরোবো, আমার হাতে এখন অনেক কাজ, বুঝেছো? আমি আসি গোপাল, হ্যাঁ আমি আসি। জানি না মন্ত্রীর পাতা ফাঁদে ভোলা আবার পা দিয়ে বসলো কিনা। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই। আরে ভোলা যে, এই যে মন্ত্রী মশাই এনেছি, এই যে এই যে। ও হ্যাঁ হ্যাঁ, তোমার সারা জীবনের সঞ্চয়, দাও দাও। ওরে বাবা, এ তো বেশ ভারী। তা একটু ভারী তো হবেই। হ্যাঁ, টাকা পয়সার সাথে কিছু ওই গয়নাও আছে তো, একবার দেখে নেবেন। হ্যাঁ, একবার দেখে নেবেন। না না, দেখার কি আছে, তুমি যে অবস্থায় পুঁটলি দিয়ে গেলে তীর্থ থেকে ফিরে এসে সেই অবস্থাতেই ফেরত পাবে। ভেতরে কি আছে তা জেনে আমার কি দরকার ভাই। তাহলে আমি আসি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, ভালো করে তীর্থ করে এসো। যাও যাও, দুর্গা 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 দুর্গা। ভোলা বড় ভালো ছেলে, জানে না যে বাঘের মুখে মাংস রেখে গেল। আজ আজ 20 দিন হয়ে গেল ভোলা তীর্থ ভ্রমণে গেছে, কবে ফিরবে কে জানে। গোপাল, গোপাল, ও গোপাল, গোপাল আমার সর্বনাশ হয়ে গেছে, গোপাল আমার সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? সকালে, আজ সকালে ওই তীর্থ থেকে ফিরে এসেই মন্ত্রী মশাই বাড়ি আমার পুটলিটা আনতে গিয়েছিলাম, কিন্তু কি সব আজে বাজে কথা বলছো ভোলা? তুমি তুমি আবার কবে আমার কাছে টাকা পয়সা রেখে গিয়েছিলে? হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ, কি বলছেন? কি পুরী যাবার আগের দিন আপনার কাছে রেখে গেলাম না? আপনি গাল ফুলিয়ে বললেন আমি যে অবস্থায় পুটলি দিয়ে যাচ্ছি তীর্থ থেকে ফিরে এসে সেই অবস্থাতেই ফেরত পাবো। আমি এসব কথা বলতেই পারি না। হ্যাঁ, আরে আপনি বলেছিলেন তো। তাই নাকি? তা
আমি যে তোমার কাছ থেকে পুঁটলি নিয়েছি এসব কথা বলেছি সেটা প্রমাণ করতে পারবে? সাক্ষী আছে কোনো? সাক্ষী? না, তা তো নেই। তাহলে মানে কেটে পড়ো। এভাবে আমার মানহানি করার চেষ্টা করলে পেয়াদা এনে তোমায় কারাগারে পুড়ে দেব। মনে রেখো, আমি এ রাজ্যের মন্ত্রী, আমার হাত কিন্তু অনেক লম্বা। যাও, দূর হয়ে যাও আমার সামনে থেকে। সবই বুঝলাম, আর এই ভয়টাই আমি পেয়েছিলাম। আমার এখন কি হবে গোপাল? হ্যাঁ, আমার এখন কি হবে? সর্বস্ব তো চলে গেল, দোকান খোলার মূলধনটাই তো আমার কাছে আর নেই। চলো তো আমার সঙ্গে। কোথায়? মহারাজের কাছে। ব্যাটাকে এমন চাল দিয়েছি যে ব্যাটা এখন কপাল চাপড়ে মরবে আর ভেউ ভেউ করে কাঁদবে। ও যে সব কিছু আমার কাছেই রেখে গেছে সেটা কোনো দিনও প্রমাণ করতে পারবে না। একেই বলে বুদ্ধির জোরে খাবলে খাওয়া। সবই তো শুনলাম ভোলা, কিন্তু তুমি যে মন্ত্রীর কাছেই সবকিছু রেখে গিয়েছিলে সেটা প্রমাণ করতে না পারলে আইনত আমি তো ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিতে পারি না। তাহলে কি হবে মহারাজ? কি হবে? আমি যে একেবারে পথে বসে যাব মহারাজ। হাতে আর এমন কিছুই নেই যা দিয়ে দোকান খুলে সংসার চালাতে পারি। সে না হয় আমার কাছ থেকে কিছু ধার নিতে পারো। না মহারাজ, ধার দিতে হবে না। কেউ জানুক আর না জানুক, আমি তো পুরো ব্যাপারটা ভালো করেই জানি। তাই আমি ঠিক প্রমাণ করে ছাড়বো যে ওই মন্ত্রী বেটা চোর না সাধু। প্রমাণ করতে পারলে তো খুবই ভালো। আমি জানবে আছি সব সময় অন্যায়ের বিরুদ্ধে। ধন্যবাদ মহারাজ, এসো আমার সঙ্গে। এতে হবে বলছো? হবে না মানে? হতেই হবে। আসলে মন্ত্রী মশাইয়ের মাথাটা শয়তানিতে ভরা হলেও ঘটে ঘিলু বলতে কিছু নেই। আমাদের পাতা ফাঁদে ধরা ওকে পড়তেই হবে। যাও, এখন দোকানে গিয়ে বসো, আমি একটু পরে ওখানে আসছি। তারপর শুরু হবে আসল খেলা। খেলা বন্ধ করে একবার আমার কাছে আয় দেখি। শোন, সেদিন একটা করে রসগোল্লা দিয়েছিলাম বলে আমায় কিপটে বলেছিলি, হ্যাঁ? কিন্তু একটা কাজ যদি করে দিতে পারিস, ভোলা দাদু তোদের গামলা গামলা রসগোল্লা খাওয়াবে। কি করতে হবে? এখন থেকে মন্ত্রী মশাইয়ের ওপর দিনে রাতে নজরদারি চালাবি। বুঝতে পেরেছি, নজরদারি চালাবো আর তোমায় এসে খবর দেব। আমি এখন ভোলা ময়রার দোকানে যাচ্ছি, তেমন কিছু বুঝলে ওখানে গিয়ে আমায় খবর দিবি। ঠিক আছে। এক ঝটকায় কত রোজগার। টাকা কড়িগুলো দিয়ে মনের সুখে খাবো দাবো আর গয়নাগুলো গিন্নিকে দেব। এতগুলো গয়না পেলে যা খুশি হবে না ও। যাই, একবার ভোলার দোকান থেকে ঘুরে আসি, দেখি সর্বশান্ত হয়ে ব্যাটা এখন কি করছে। দাদু খবর আছে। তাই নাকি? তাহলে তাড়াতাড়ি বলে ফেল। মন্ত্রী মশাই এখানে আসছে। খুব ভালো খবর এনেছিস। যা, আবার গিয়ে ওর বাড়ির ওপর নজর রাখ। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ভোলা, মন্ত্রী মশাইকে বোকা বানাতে কি বুদ্ধিটাই না বের করেছ তুমি, হ্যাঁ? আমাকে নিয়ে কি বলছে গোপাল? না, আজ থেকে শুনতে হচ্ছে। মন্ত্রী বেটার টাকা কড়ি গয়নাগাটির উপর খুব লোভ, তাকে নকল টাকা আর পয়সা দিয়ে খুব ঠকান ঠকিয়েছে। এবার এই গয়না বেচতে গেলে কিংবা টাকা কড়ি দিয়ে কোনো কিছু কিনতে গেলে নকলের দায়ে হাজতবাস হবে ওর। সব জারি জুড়ি তখন ঘুরছে যাবে।
আমার কাছে বিনা পয়সায় মিষ্টি খাওয়ার ফল হাতে নাতে পাবে। হ্যাঁ, কি শুনছি নকলের দেয় আমাকে ফাঁসানোর চেষ্টা? না না, এক্ষুনি বাড়ি গিয়ে ওই পোঁটলা ফেলে দিতে হবে। দেখো মন্ত্রী ছুটলো বাড়ির দিকে। চলো ভোলা, মহারাজকে নিয়ে আমরাও তাড়াতাড়ি ওখানে যাই। এই ঝোপের মধ্যে গর্ত খুঁড়ে সব পুঁতে দিতে হবে। সেটা আর কি করে সম্ভব হবে মন্ত্রী মশাই? আপনি যে হাতে নাতে ধরা পড়ে গেছেন। মন্ত্রী, তুমি তুমি এত বড় ছেঁচড়! ওরে বাবা, ওরে বাবা! লক্ষ্মী, ওকে পালাতে দিও না, পাকড়াও করে সোজা নিয়ে যাও কারাগারে। সত্যি সত্যি গোপাল, আজ আজ তোমার বুদ্ধির জোরে আমার সব কিছু রক্ষা পেল। তার সঙ্গে আমার নাতিরাও আছে। ওরা যদি গুপ্তচরের কাজটা না করত, ওদের ওদের পেট পুরে রসগোল্লা খাওয়াবো। কি মজা, কি মজা! আর আমি কি বাদ যাব নাকি? কতদিন যে তোমার দোকানে রসগোল্লা খাইনি, তাই সকলে মিলে পেট পুরে রসগোল্লা। আজকের মতো রাজসভা এখানেই শেষ। এবার তোমরা যে যার বাড়ি ফিরে যাও। কিন্তু মহারাজ, আমাদের বেতনগুলো? বাড়াবো না, এক পয়সাও বাড়াবো না। তাতে তোমাদের কাজ করতে হয়তো করো, না হলে বাড়িতে গিয়ে বসে থাকো। ভদ্রলোকের এক কথা, না মানে না। এবার কি হবে? বাজারে জিনিসপত্রের যা আগুন ছোঁয়া দাম। বেতন না বাড়লে এবার আমাদের বাজার করা বন্ধ হয়ে যাবে বলে মনে হচ্ছে। বেতন না বাড়লে ভাত ডাল ছেড়ে খেয়ে থাকতে হবে জল। বাবারে বাবা, এ একেবারে মরার কল। আমি তো চেষ্টা করলাম, কিন্তু মহারাজ যখন একবার না বলে দিয়েছেন, তখন সেটা হ্যাঁ আর হবে না। কে বলেছে হবে না? হাল ছেড়ে দিলে চলবে না। যে করেই হোক মহারাজের নাকে হ্যাঁ করাতেই হবে। ওই অমনি গোপাল নিজের বুদ্ধি ফলাতে শুরু করে দিয়েছে। শুনুন সবাই, আমি আপনাদের সবাইকে একটা বুদ্ধি দিচ্ছি। আগামীকাল যখন আপনারা রাজসভায় আসবেন, তখন মহারাজের জন্য কিছু একটা উপহার নিয়ে আসবেন। কেমন কেমন উপহার গোপাল? অন্যরকম উপহার, যেমনটা মহারাজ সচরাচর পান না। অন্যরকম উপহার? সেটা কোথায় কিনতে পাওয়া যাবে শুনি? কেনার কি দরকার? সেসব তো আপনাদের কাছেই আছে। আমাদের কাছেই আছে? আগে হ্যাঁ, আপনারা যারা যে কাজে পারদর্শী, আগামীকাল রাজসভায় মহারাজকে সেই কাজটাই উপহার দেবেন। এই ধরুন, সভাকবি ভালো কবিতা লিখতে পারে, রাজবৈদ্য ভালো পাচন তৈরি করতে পারেন, সেনাপতি ভালো তলোয়ার চালাতে পারে। বুঝেছি গোপাল, বুঝেছি। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই বুঝেছি। তোমার বুদ্ধিমতো চললে আমাদের বেতন বাড়বে বলছো? মহারাজকে খুশি করতে পারলে বেতন বাড়বে বই কি। গোপাল কথাটা নেহাত মন্দ বলেন। কয়েকদিন আগেই মহারাজ আমাকে বলছিলেন রাজ্যের শেষ প্রান্তে একটা ইঁদারা খোঁড়ার কথা। যাই গিয়ে বটা ঘটাকে কাজে লাগিয়ে দিই। আগামীকাল রাজসভায় মহারাজকে দেখাতে হবে আমি কত কাজ করি। ও মন্ত্রী মশাই, আরে চললেন কোথায়? কাজ করতে আমি কি তোমার মতন নাকি যে খালি বসে বসে গুলতানি করব আর মাসের শেষে বেতন নিয়ে যাব? আমি হলাম রাজ্যের মন্ত্রী। আমার অনেক কাজ, বুঝেছো? চলি চলি। নে 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 নে, এবার কাজে লেগে পড়, কাজে লেগে পড়। আচ্ছা মন্ত্রী মশাই। এবার বলুন তো জাহাপানা, এটা কি? এটা তো কমলা লেবু, ঠিক বললাম তো? জাহাপানা একদম ঠিক বলেছেন। আমি হলাম বাংলার নবাব,
আমি ভুল করতেই পারি না। এটাও আপনি ঠিকই বলেছেন জাহাপানা, একদম ঠিক বলেছেন। একদম ঠিক। তবে দুঃখ একটাই, কিছুতেই কৃষ্ণচন্দ্রকে কারাগারে ঢুকিয়ে কৃষ্ণনগর রাজ্যটা হাতিয়ে নিতে পারছি না। আমি বলি কি জাহাপানা, এত সহজে হাল ছেড়ে দেবেন না। যে করেই হোক আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্রকে কারাগারে ঢুকিয়ে কৃষ্ণনগর রাজ্যটা হাতিয়ে নিতেই হবে। ঠিক বলেছ উজির, আমি এত সহজে হাল ছেড়ে দেবো না। আগামীকাল সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গেই আমি কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দেবো এবং সূর্য ডুবে যাওয়ার আগেই কৃষ্ণচন্দ্রকে কারাগারে ঢুকিয়ে ছাড়বো, এই আমি বলে দিলাম। হ্যাঁ, কেন জি, তোমার কি আমার উপর কোনো সন্দেহ আছে? না না, ঠিকই বলেছেন জাহাপানা, আপনি তো ঠিকই বলেছেন। কি বললে? না না, মানে আপনি আগামীকাল সূর্য ডুবে যাওয়ার আগে কৃষ্ণচন্দ্রকে কারাগারে ঢুকিয়ে ছাড়বেন, এটা আপনি ঠিক বলেছেন। মানে ও তাই বলো? একটুর জন্য বেঁচে গেলাম। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। বসো বসো বসো, সবাই যে যার আসনে বসো। কি ব্যাপার সেনাপতি? এই নিন মহারাজ, ফলাহার করুন। বাহ বাহ, দারুণ দারুণ। এমন ভাবেও যে আপেল কাটা যায় তুমি না দেখালে তো বিশ্বাসই করতাম না। ধন্যবাদ মহারাজ। দারুণ দারুণ। সেনাপতি, আমি খুব খুশি হয়েছি। তাই আমি উপহার স্বরূপ তোমার বেতন 5 মোহর বাড়িয়ে দিলাম। এবার খুশি তো? খুব খুশি মহারাজ। মহারাজ, আমি আপনার জন্য এক বিশেষ পাচন বানিয়ে এনেছি। এটা খেলে আপনার বার্ধক্য ধারে কাছে আসতে পারবে না। তার মানে আমি জীবনে কোনোদিন বুড়ো হব না? আগে না মহারাজ। মহারাজ, আমি আপনার জন্য নিজের হাতে মন্ত্র লিখে নিয়ে এসেছি। এই মন্ত্র জপ করলে আপনার উন্নতি কে আটকায়? মহারাজ, মহারাজ, আমি গণনা করে দেখেছি এই ফুলটা সব সময় সঙ্গে রাখলে বুধ, বৃহস্পতি, শুক্র, রাহু, কেতু কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। মহারাজ, আমি আপনার জন্য নিয়ে এসেছি এক বিশেষ তালা। এই তালা রাজকোষের দরজায় আটকালে আপনার রাজকোষ মোহরে ভরে থাকবে। আমিও কিছু একটা এনেছি মহারাজ। এটা হলো সংকেত যন্ত্র। হ্যাঁ, রাত দুপুরে রাজবাড়িতে ডাকাত পড়লে সবার আগে এই সংকেত যন্ত্রই বেজে উঠবে। মহারাজ, আমিও কিছু কম যাই না। আপনি বলেছেন রাজ্যের শেষ প্রান্তে একটা ইদারা খোঁড়ার কথা, আমি বটা ঘটাকে কাজে লাগিয়ে দিয়েছি। আগামীকালের মধ্যেই ইদারা খোঁড়ার কাজ শেষ হয়ে যাবে। বাহ বাহ, সত্যি মন্ত্রীমশাই, আপনিও দেখছি কম যান না। এইবার বুঝেছি কাল মন্ত্রীমশাই কাজ আছে বলে চলে গেল কেন। মহারাজ, সবাই এনেছে উপহার, আমি কেন যাব বাদ? আকাশে সূর্য যেমন একটা, তেমনি একটা চাঁদ। কবিতা লেখাই আমার পেশা, তাই লিখেছি 2-1 কলি। যদি মহারাজ অনুমতি দেন কবিতাটা তাহলে বলি। দিলাম অনুমতি। না, শুরু করো সভা কবি। শোনো 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 সবাই, বলি এক গল্প। এক যে ছিল রাজা, তার রাগ যে ভারী অল্প। বাসে ভালো তাকে সবাই, 8 থেকে 80। তিনি সবার আগে দৌড়ে আসেন, মাঝরাতে উঠলে কাশি। প্রজাদের ভালোবাসেন, আগলে রাখেন তিনি। গুড়ের থেকেও মিষ্টি তিনি, তাই দেখে লজ্জা পায় চিনি। আমি সেই রাজার এক সভাসদ, এত সহজে তাকে ছাড়ছি না। মহারাজ, এবার দয়া করে বেতন বাড়ান, এই কমে যে আর পারছি না। সাবাস সাবাস সভাকবি, সাবাস। তুমি একটা কবিতা দিয়ে আমার সম্পর্কে কত ভালো ভালো কথা বললে, শুনে আমার চোখে জল চলে এলো। আমি অবশ্যই তোমাদের বেতন বাড়াবো। না 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 না, সবার নয় মহারাজ। গোপাল আপনার জন্য কিছুই নিয়ে আসেনি, তাই ওর বেতন বাড়াবেন না। হ্যাঁ, সত্যি তো গোপাল,
সবাই আমার জন্য কিছু না কিছু নিয়ে এসেছে, একমাত্র তুমি ছাড়া। আগে সবাইকে এই বুদ্ধিটা কে দিয়েছে একবার জিজ্ঞাসা করে দেখুন না মহারাজ। এই রে, গোপালকে বলতে দিলে চলবে না, তাহলে মহারাজ সত্যিটা জেনে যাবে। আমি যদি গতকাল... চুপ করো গোপাল, আর অজুহাত দিও না তো। হ্যাঁ হ্যাঁ, এবারে সব বন্ধ করো। আমি সভাকবির কবিতা শুনে আপ্লুত এবং তোমাদের কাছ থেকে উপহারগুলো পেয়ে খুবই খুশি হয়েছি। তাই আমি ঘোষণা করলাম, আজ থেকে গোপাল বাদে সবার বেতন আমি 5 মোহর করে বাড়িয়ে দেব। এটা কিন্তু ঠিক করলেন না মহারাজ। কি ঠিক করেনি কৃষ্ণচন্দ্র? শুনি। নবাব বাহাদুর, আপনি? আগে সেটা মহারাজের মুখ থেকেই শুনুন না। বলো শুনি কৃষ্ণচন্দ্র। না মানে, আমার সভাসদরা তো এক একটা রত্ন, তারা সবাই আমার জন্য আজ উপহার নিয়ে এসেছে, একমাত্র গোপাল ছাড়া। তাই মানে... বাবা, তা আজ কি উপহার পেলে দেখাও দেখি। এই দেখুন জাহাপানা, তবে সব থেকে বড় উপহারটা আমি আপনাকে চোখে দেখাতে পারবো না, কারণ সেই উপহার চোখে দেখে নয়, কানে শুনে উপভোগ করতে হয়। বেশ, তবে শোনাও শুনি। আপনি তো জানেন নবাব বাহাদুর, আমার রাজসভার সদস্যদের মতন সভাসদ গোটা বাংলায় কোনো রাজারই নেই। আমি রীতিমতো গর্ববোধ করিয়ে দিই সবাইকে নিয়ে। আজ আপনাকে তার একটা ঝলক আমি দেখাবো। শোনাব। রাজসভার সভাসদদের নিয়ে কৃষ্ণচন্দ্রের বড্ড দিমাগ হয়েছে দেখছি। সভাকবি আজ এমন একটা কবিতা লিখে নিয়ে এসেছে যেটা শুনলে আপনি আপনার চোখের জল ধরে রাখতে পারবেন না, আমি কথা দিলাম। এই সুযোগ জাহাপনা, কৃষ্ণচন্দ্রকে চেপে ধরুন। বুঝেছি হুজির, বুঝেছি। তাই নাকি? আর কবিতা শুনে যদি আমার চোখ দিয়ে জল না বেরোয় তখন? না, এই কিছুতেই হতে পারে না। সভাকবির কবিতা শুনে আপনার চোখ দিয়ে জল না বেরোলে আপনি যা বলবেন আমি তাই করব। বেশ, কবিতা শুনি আমার চোখ দিয়ে জল আর করতে না পারলে আমি তোমাকে কারাগারে ঢোকাবো কৃষ্ণচন্দ্র, সঙ্গে সঙ্গে তোমার রাজসভার সব সদস্যদেরও। বুঝেছো? হ্যাঁ নয় হ্যাঁ, একটু আগেই তুমি বলেছো সভাকবির কবিতা শুনে আমার চোখ দিয়ে জল না বেরোলে আমি যা বলবো তুমি তাই করবে। নাও এবারে বোঝো ঠেলা। একেই বলে গোদের উপর বিষ ফোঁড়া। মহারাজ, আপনি নিজের হাতে নিজের কবর খুঁড়লেন। তুমি চুপ করো না গোপাল। আমাদের সভাকবি কবিতা শুনিয়ে নিজের বেতন যখন বাড়াতে পেরেছে, তখন নবাব বাহাদুরকেও নিশ্চয়ই কাঁদাতে পারবে। সভাকবি, শুরু করো তোমার কবিতা। হ্যাঁ, তবে করি শুরু। বুক করে দুরু দুরু। শোনো সবাই, বলি এক গল্প। এক যে ছিল রাজা, তার রাগ বড় অল্প, বাসে ভালো তাকে সবাই। 8 থেকে 80 তিনি সবার আগে দৌড়ে আসেন, মাঝরাতে উঠলে কাশি। প্রজাদের ভালোবাসেন, আগলে রাখেন তিনি, গুড়ের থেকেও মিষ্টি তিনি, তাই দেখে লজ্জা পায় চিনি। আমি সেই রাজার এক সভাসদ, এত সহজে তাকে ছাড়ছি না। মহারাজ, এবার দয়া করে বেতন বাড়ান, এই কমে যে আর পারছি না। দূর, চোখের জল তো এলোই না, এ তো তোমার জয়গান করছে। আমার কি? চলো কৃষ্ণচন্দ্র, এবার কারাগারে ঢুকবে চলো। নবাব বাহাদুর, দয়া করে এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না। আমি বলি কি, আপনি আমাদের একটা দিন সময় দিন। কি করবো জির? দিয়ে দিন সময়। আপনি তো জানেন, আপনি না চাইলে আপনার চোখ থেকে এক ফোঁটাও জল পড়বে না, সে যত ভালোই কবিতা হোক না কেন। ঠিক বলেছো জির, বরং সময় দিয়ে কৃষ্ণচন্দ্রকে একটু চাপে রাখা যাবে। ঠিক আছে, বেশ, আমি আজ কৃষ্ণনগরী থেকে গেলাম, আগামীকাল কবিতা শুনে তবেই মুর্শিদাবাদে ফিরবো। চলো হুজির, চলো। মহারাজ, আমাদের বেতন আবার কমিয়ে দিন, আমরা কারাগারে বাকি জীবনটা কাটাতে চাই না। বলছেন মহারাজ। আমি যে এবার কি করি, কি কুক্ষণে নবাব বাহাদুরের সামনে সভাকবির কবিতার প্রশংসা করতে গেলাম কে জানে। এবার তবে কি হবে? আমাকেও যে তোমাদের সাথে সারাটা জীবন কারাগারে কাটাতে হবে। নবাবকে কবিতা শুনিয়ে কাঁদাতে হবে। কবিতা, কান্না। এই গোপাল, এই কি ভাবছো গোপাল? ভাবছি কিভাবে নবাবকে কবিতা শুনিয়ে কাঁদানো যায়।
এবার তুমি একটা উপায় খুঁজে বার করো না গোপাল, আমাদের বাঁচাও। হ্যাঁ গোপাল, বাঁচাও আমাদের। হ্যাঁ হ্যাঁ, বাঁচাবো বাঁচাবো, তবে একটা শর্তে। কি শর্ত গোপাল? আপনি সবাইকে 5 মোহর করে বেতন বাড়িয়েছেন, কিন্তু আমার বেতন 15 মোহর বাড়াতে হবে, আর মন্ত্রী মশাইয়ের বেতন 15 মোহর কমাতে হবে। হ্যাঁ নয় হ্যাঁ, একমাত্র এই শর্তেই আমি আপনাদের সবাইকে বাঁচাতে পারি। রাজি হয়ে যান মহারাজ, রাজি হয়ে যান। হ্যাঁ মহারাজ, শর্ত মেনে নিন। এরকম করো না গোপাল। কেন? আমার পিছনে লাগার সময় মনে ছিল না মহারাজ? বলুন আপনি রাজি কিনা? সবাই যখন বলছে তখন আমি রাজি। ব্যাস, আগামীকাল আমি বাড়ি থেকে কবিতা লিখে নিয়ে আসব, আর সেই কবিতা শুনে নবাব বাহাদুর কিছুতেই চোখের জল ধরে রাখতে পারবে না, এই বলে দিলাম। এখন আমি চলি মহারাজ, বাড়ি গিয়ে বুদ্ধির গোড়ায় একটু ধুলো দিতে হবে যে। আসি। হ্যাঁ, বলে কি গোপাল লিখবে কবিতা? আহ, কি করছো গিন্নি? বলি চোখে দেখতে পাচ্ছ না নাকি কি করছি? সন্ধ্যাবেলা লোক কি করে শুনি? বেশ বেশ বেশ, সন্ধে দেওয়া হয়ে গেলে আমাকে একটু মুড়ি মেখে দিও তো। মহারাজ মহা বিপদে পড়েছেন বুঝলে। মুড়ি খেয়ে পেট না ভরালে মহারাজকে বাঁচানোর বুদ্ধি কিছুতেই মাথায় উঠে আসবে না। কি যা, কি হলো গিন্নি? কি আবার হবে? প্রদীপের তেল শেষ। এই তোমাকে গতকাল বললাম না বাজার থেকে সর্ষের তেল নিয়ে এসো, এনেছিলে? এই রে যা, একেবারে ভুলে গেছি। ঠিক আছে গিন্নি, একদিন সন্ধ্যাবেলা প্রদীপ না জ্বালালে কিচ্ছু হবে না। তবে শুনে রাখো, একদিন সন্ধ্যাবেলা মুড়ি মাখা না খেলেও কিছু হবে না। হ্যাঁ নয়, হ্যাঁ, শুধু প্রদীপ জ্বালাতে নয়, মুড়ি মাখাতে গেলেও সর্ষের তেল দরকার। না না, আমি এক্ষুনি যাচ্ছি বাজারে। তুমি দাঁড়াও গিন্নি, আমি ছুটতে যাব আর দৌড়ে আসবো। এই যে ভাই, তাড়াতাড়ি 1 পয়সার সর্ষের তেল দাও তো। হাত পাতো গোপাল দাদা। হ্যাঁ, খামকা হাত পাততে যাবো কেন শুনি? 1 পয়সার সর্ষের তেল আর কত হবে? ও হাতে করেই নিয়ে যাওয়া যাবে। ও, তাহলে এক কাজ করো ভাই, আমাকে 5 পয়সার সর্ষের তেল দাও। দাঁড়াও 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 দাঁড়াও, জ্বালা থেকে তেল আমি তুলবো। দেখো ভাই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ গোপাল দাদা, ঠিক আছে ঠিক আছে, কিন্তু গোপাল দাদা তেলটা আমিও তুলে দিতে পারতাম। আরে পাগল, গোপাল এমনি এমনি কিছু করে না। এই দেখো, জ্বালা থেকে তেল বার করতে গিয়ে আমার হাতে সর্ষের তেল লেগে গেছে। এবার এটা আমি মাথায় মেখে নিলাম। 5 পয়সার তেলও পেলাম, সঙ্গে মাথায় মাখার তেল বিনামূল্যে। হ্যাঁ সত্যি, গোপাল দাদার কত বুদ্ধি। এই নাও গিন্নি, বাজার থেকে একেবারে খাঁটি সর্ষের তেল নিয়ে এসেছি, যেমন ঝাঁজ তেমনি রং। বেশ করেছো, এবার গিয়ে একটু বসো, আমি সন্ধেটা দিয়েই তোমাকে মুড়ি মেখে দিচ্ছি। আমার সন্ধে প্রদীপ জ্বালানোর চোটে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেল। বাবা রে বাবা, সর্ষের তেলে ঝাঁদের চোটে চোখের জলে নাকের জলে এক হয়ে গেল। পেয়েছি, উপায় খুঁজে পেয়েছি। কি করছো এটা তুমি? মহারাজ সমেত রাজসভার সব সদস্যদের কারাগারে বাকি জীবনটা কাটানোর হাত থেকে বাঁচাচ্ছি গিন্নি। এটাই হলো আমার মোক্ষম অস্ত্র। না, এবার মুড়ি খেয়ে কবিতাটাও লিখে ফেল। কাল একেবারে কাক ভোরে আমাকে একবার রাজবাড়ি যেতে হবে।
এ কি গোপাল কোথায়? আগে এসে থেকে তো আমি সেটাই ভাবছি মহারাজ। মহারাজ ওই দেখুন, গোপাল বোধহয় কবিতা লিখে নিয়ে এসেছে। তাই নাকি? তা কেমন কবিতা লিখেছো? নবাবকে শোনাবার আগে একবার আমাদের শোনাও দেখি। না না, এ খুবই বেদনাদায়ক কবিতা, শুনলে আপনারা সবাই কেঁদে ভাসিয়ে দেবেন মহারাজ। তার চেয়ে বরং একেবারে নবাব বাহাদুরকে যখন শোনাবো তখনই শুনবেন। চলুন চলুন, এবার তাড়াতাড়ি নবাব বাহাদুরের ঘরে চলুন। আমি এসে গেছি নবাব বাহাদুর, আপনাকে কবিতা শোনাতে। এই দাঁড়াও 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 দাঁড়াও, আমি সবে স্নান সেরে বেরোলাম, আগে জামা কাপড় পরে তৈরি হইনি, এই তারপর তোমার কবিতা শুনবো। না না না, আমার কবিতা এখনই শুনতে হবে। আপনি বরং জামা কাপড় পরে তৈরি হতে হতে আমার কবিতা শুনুন। বেশ, শোনাও শুনি, তবে আমার চোখ দিয়ে এক ফোঁটাও জল পড়বে না, এ আমি আগে ভাগে বলে রাখলাম। সে তো সময়ই বলবে নবাব বাহাদুর। তবে শুরু করি আমার কবিতা। আমি গোপাল, আমি ভালোবাসি মাছের ঝোল, সামনে দাঁড়িয়ে নবাব, উনি চোখে পড়ে কাজল। এই আমি চোখে কাজল নয়, সুরমা পড়ি। তাই নাকি? তবে একবার পড়ে দেখান দেখি, আমি সেই ফাঁকে বাকি কবিতা পড়ে ফেলি। শুরু করি তবে? হ্যাঁ হ্যাঁ, শুরু করো। নবাব একজন ভালো মানুষ, নুন দিয়ে খান লুচি, হঠাৎ করে লাফিয়ে ওঠেন, পড়লে দাঁতে পাথর কুচি। পাশে দাঁড়িয়ে উজির বেটা মুচকি মিচকি হাসে, খাওয়ার পরে গাধার মতন মুখ ঘষে ঘাসে। কি বললে? আমি গাধার মতো ঘাসে মুখ ঘষি? এই গোপাল, এসব তুমি কি লিখেছো? কেন মহারাজ, বেদনাদায়ক কবিতা লিখেছি। তাকি দেখুন, আমার কবিতা শুনে নবাব বাহাদুরের চোখ দিয়ে কেমন টপ টপ করে জল পড়ছে। কি করছে নবাব বাহাদুর? গোপাল আমাকে অপমান করে কবিতা লিখেছে, আর সেই শুনে আপনি কাঁদছেন? ওরে বাবা, হায় আল্লাহ, উফ কি ঝাঁজ, উফ। কিসের ঝাঁজ জাহাপানা? চোখের জল কিছুতেই ধরে রাখতে পারছি না। আমার কবিতার ঝাঁজ। নবাব বাহাদুর আমার কবিতা শুনে কেঁদে ফেলেছেন, তার মানে আমাদের আর কারাগারে বাকি জীবনটা কাটাতে হবে না। কি মজা, আমরা বেঁচে গেলাম। চোখে আমি সব ঝাপসা দেখছি কেন? উজির, আমাকে মুর্শিদাবাদে নিয়ে চলো, আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না। চলুন চলুন জাহাপানা, চলুন, এখানে আর থাকা উচিত না, চলুন চলুন চলুন। সাবাস সাবাস গোপাল, সাবাস। বলি, কি করে করলে এই অসাধ্য সাধন? আগে সব রহস্য এর ভেতরেই আছে মহারাজ। এটা তো সুরমা। আগে না, এটা হলো খাঁটি সর্ষের তেলের কালি। গতকাল রাতে প্রদীপের উপর পাতা ধরে এই কালি আমি সংগ্রহ করেছি। এই কালির এত ঝাঁজ যে নবাব বাহাদুর মুর্শিদাবাদে ফিরে গেল আজ দিনটা চোখে ঝাপসা দেখবেন। বুঝেছি গোপাল, বুঝেছি। তার মানে নবাব বাহাদুর চোখে জল তোমার কবিতা শুনে নয়, তোমার সংগ্রহ করা কালি মেখে এসেছে। একদম ঠিক ধরেছেন মহারাজ। মহারাজ, এবার আমার বেতনটা 15 মোহর বাড়িয়ে দেবেন তো মহারাজ? দেব। আজ তুমি আমাদের সবাইকে বাঁচিয়েছো। আজ থেকে গোপাল ভাঁড়ের বেতন 15 মোহর বাড়লো, আর গোপালের দেওয়া শর্ত অনুযায়ী মন্ত্রীর বেতনও 15 মোহর কমলো। আমার বেতন কমে গেল, এবার আমার ট্যাক্স হয়ে যাবে খালি, হয়ে যাবে খালি।